সন্ধ্যা ৭টা। মৌলভীবাজার কুলাউড়া রেল স্টেশনে আজ তেমন ভিড় নেই। নীরব স্টেশনে এলো যথাসময়ে। হাতের ঘড়িতে সময় দেখে নিজের সময়ানুবর্তিতায় গর্বিত বোধ করল সে। প্রশস্ত বক্ষপট গর্বে আরো প্রশস্ত হলো। চারদিকে রাত নামলেও তার চোখে কালো সানগ্লাস, পরনে জঙ্গলি ছাপা জ্যাকেট, কালো ট্রাউজার। বুটের গটগটে আওয়াজ তুলে প্ল্যাটফর্মে থেমে থাকা ট্রেনের দিকে এগিয়ে গেল নীরব। ওর ইউনিফর্মের কারণেই হয়তো সবার কাছ থেকে আলাদা একটা অ্যাটেনশন পায় সর্বদা। আর এই বাড়তি অ্যাটেনশনকে ভীষণ উপভোগ করে নীরব। এই যেমন আশেপাশের মানুষের একটু চমকে ওঠা, চোখের তারায় ফোটা সামান্য ভয়, কিংবা অজানা সংশয়ের কারণে রাস্তা ছেড়ে দেওয়া, এসব দিনরাত এক করে হাড্ডি ক্ষয় করা করা ট্রেনিংয়ের অ্যাডভান্টেজ। নিজের অভিব্যক্তিতে ইস্পাত দৃঢ়, ভাবগম্ভীর্য অমলিন রইল ওর। থেমে থাকা ট্রেনে নিজের ট্রলি ব্যাগ সমেত গিয়ে বসল নির্ধারিত কেবিনে। ২ সিটের স্লিপার কেবিন, তবে অপর সিটে কেউ থাকবে না এমনভাবেই টিকিট কাটা হয়েছে। সারা রাতে জার্নি, গুরুত্বপূর্ণ কিছু ফাইল ঘাঁটতে হবে। এমত অবস্থায় সাধারণত সিভিলিয়ানদের সঙ্গে চলাচল করলে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বিধায় দুটো টিকিট কেটেছে। কেবিনে গিয়ে জ্যাকেট খুলে শুধুমাত্র একটি পাতলা কালো টি-শার্ট পরে ল্যাপটপের শাটার ওপেন করে সিটে বসল সে। ট্রেন ছাড়তে অবশ্য দেরি নেই, তাতে কি, ওর এখানে তো আর কেউ আসবে না। তাছাড়া এসি স্লিপার কেবিন হবার দরুন জানালার কাজ খুলে বাইরে কিছু দেখারও অবকাশ নেই। অতএব কাজ করা যাক। নিরিবিলি পরিবেশে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে রহস্যের সমাধানও হবে চটজলদি। সময় গড়াতেই ইতিমধ্যেই ট্রেন চলতে শুরু করেছে। ল্যাপটপ থেকে মুখ উঠিয়ে বাইরে তাকালো নীরব। তবে অন্ধকারে কিছু দেখতে অবশ্য পেল না। এমন সময় শুনল ওর কেবিনে দরজা ধাক্কাচ্ছে কেউ জোরে জোরে। সম্ভবত ভুলবশত কোনো সিভিলিয়ান এসে হাজির হয়েছে। কপাল কুঁচকে সেদিকে চেয়ে ছোট্ট করে বলল, কাম ইন। দরজা খুলতেই কুঁচকে রাখা কপাল আরো কুঁচকে গেল। গম্ভীর মুখে কিছু বলার আগেই দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তরুণীর মেজাজ বিগড়ালো। হাত বাড়িয়ে অদ্ভুত সব অঙ্গিভঙ্গিতে রুক্ষভাবে বলল, দরজা আটকে রেখেছেন কেন? এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি, হ্যাঁ? নাকি এখানে বিয়ে শাদী করে সংসার পেতেছেন? নৌকায় যেমন ভাসমান সংসার পাতে অমন কিছু, দুনিয়া কি সংসার পাতার জায়গার অভাব হয়েছে? শেষমেশ ট্রেনে সংসার পেতেছেন ভালো কথা, চলন্ত ট্রেনে কেন রে ভাই? নেহাত যদি থাকার জায়গা না থাকে, বিভিন্ন জংশনে পরিত্যক্ত ট্রেনের বগি থাকে, ওখানে যান। কি আজব! আবার দরজায় দাঁড়িয়ে আছেন কেন? সরুন। আরে বাবা, আজকের জন্য ভেবে নিন না, আপনার চলন্ত ট্রেনের সংসারে একজন অতিথি এসেছে। আচ্ছা, খাবার দাবার এখানেই রান্না করেন নাকি ফুড কম্পার্টমেন্ট থেকে কিনে আনেন? যাই হোক, সংসারের বাড়তি মেহমানের জন্য এক্ষুনি গিয়ে আমার জন্য 2 কাপ কফি আনুন তো। নো সুগার, ওকে? আমি ভাই ডায়েটে আছি, সুগার মোটা হয়ে আলুর মতো হয়ে যাব না, বলুন। শুনুন, কফি মেট দিয়ে দিয়ে দিতে বলবেন। নো পাউডার মিল্ক, ওকে? দেশের সবকিছুতেই ভেজাল। মেলামাইন গুঁড়ো করে পাউডার মিল্ক বানায়। মানুষ খাবেটা কি তবে? আর কাপটা ভালোভাবে মেজে দিতে বলবেন। ইস, শীতে মরে গেলাম। এখানে এত শীত কেন? অবশ্য শীতের দিনে শীত না পড়লে আবার ভালোও লাগে না। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আতিথেয়তা ভুলে গিয়েছেন নাকি পায়ের হাঁটি ক্ষয় হয়ে গেল, হ্যাঁ? কথা বলছেন না কেন? এক নাগাড়ে রেলওয়ে রেডিও স্টেশন থেকে প্রচারিত হওয়া বার্তা যোগে নীরব থ বনে গেল। বুকে হাত বেঁধে শটান দাঁড়িয়ে বলল, আর কিছু ম্যাডাম? আপাতত সরুন, এটা আমার সিট। আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন মিস্টার হোয়াট এভার, রাত বিরাতে একা মেয়ে দেখেছেন বলে ঝামেলা করার সুযোগ খুঁজবেন না। কত দেখলাম আপনাদের মতো ছোকরাদের, সুন্দরী মেয়ে দেখলেই ছুক 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 শুরু হয়ে যায়। এই যে দেখুন, এটা আমার কেবিন, এই 2 সিট নাম্বার আমার। চলন্ত ট্রেনে সংসার পেতেছেন ভালো কথা, কিন্তু একটা ভাড়া নিয়েছেন মাত্র একটা সিট। তাহলে প্রতিবেশী তো আসবেই। প্রতিবেশী ছাড়া আবার সংসার হয় নাকি? সরুন তো, খামার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি গাছ? শিকড় গজিয়ে গিয়েছে? এক্সকাভেটর আনিয়ে নেওয়া লাগবে নাকি আপনাকে উচ্ছেদ করতে? নাকি করাত আনতে হবে? করাত বোঝেন তো? বাংলায় বাগধারা আছে না, শখের করাত, বুঝেছেন তো? এবার কফি আনুন, মনে আছে না? নো সুগার, ওকে? অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনে আগত এক নারী চিল্লাচিল্লিতে পাশের সারির কেবিনের মানুষজন উকি ঝুঁকি দিয়ে দেখা শুরু করে। বিব্রত বোধ করে নীরব। তন্মধ্যে ওকে ছুকছুক করা ছোকরা সম্বোধনে ইগোতে বাঁধল।
ভেতর থেকে বেরিয়ে এলো ট্রেনিংয়ের বজ্র কঠিন ব্যক্তিত্বের কণ্ঠস্বর। শান্ত মুখশ্রীতে গমগমে গলায় বলল, আপনার কোথাও ভুল হচ্ছে মিস। কেবিন আমি পুরোটা বুক করেছি। আপনি অন্য কোথাও যান, তামাশা করবেন না। আই এম স্পিকিং টু ইউ সফটলি। কথাটা বলে মনে মনে মৃদু হাসল নীরব। কেননা ওপাশে দাঁড়ানো তরুণীর হয়তো আজ করতে পেরেছে কিছুটা, যার কারণে থমকে গিয়েছে। হ্যাঁ, সিভিলিয়ান। কেন যে এত ভয় পায় ওদের? নীরবের কঠোর কণ্ঠস্বরে তড়িৎ কাজ হওয়া দেখে আরো গম্ভীর করলো মুখভঙ্গি। বলল, আর কিছু নিশ্চয়ই বলার নেই ম্যাডাম। তবে একটু মশকরা করা থেকে নিজেকে দমাতে পারল না সে। খানিক আগেও যেভাবে চা কফি আনার অর্ডার দিচ্ছিল তাতে নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়েছিল নীরব। সে কোনোভাবে ট্রেনে সত্যিকার অর্থে সংসার পেতে বসেছে কিনা। মেয়েটাকে কড়া গলায় কথা বলে এখন ভালো লাগছে। সেই ভালো লাগা থেকে ঠেস দেওয়া গলায় বলল, সবকিছুর মেয়াদ থাকে মিস। ভোকাল কর্ড বেশি ব্যবহার করলে ড্যামেজ হয়ে যাবে। আপনি এখন আসতে পারেন। ব্যাস, এবারে কেবিনে দরজা লাগাতে উদ্যত হয় নীরব। কোনোভাবে এই মুসিবত যদি ওর কেবিনে প্রবেশ করে ফেলতো তাহলে ওর কান দুটো নিয়ে কাল পঞ্চগড় পৌঁছানো লাগতো না আর। কান দুটো আজ আপনা আপনি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। উচ্চ স্বরে চেঁচামেচিতে এবারে কেবিনের বাইরে বেরিয়ে এলো সকলে। তড়িঘড়ি করে ছুটে এলো ট্রেনের টিটি, সঙ্গে দুজন গার্ড পুলিশ। মুহূর্তে A1 বগিতে শুরু হলো বিশৃঙ্খলা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলো নীরব। অবশ্য হিউম্যান বিহেভিয়ারাল সাইকোলজি নিয়ে অনেকগুলো ট্রেনিং সে করেছে। ওর বোঝা উচিত ছিল এ নারী এত সহজে দমবে না। তবে সেও বা কম কিসে? হতে পারে এটি ওর সুপ্ত ট্রেনিংয়ের কোনো অংশ। নিজ ডিপার্টমেন্টের ওপর বেজার হলো নীরব। তাই বলে ওকে হানি ট্র্যাপে ফেলবে? এমনও হতে পারে। অবশ্য ওর ডিপার্টমেন্টকে দিয়ে সবই সম্ভব। তবে ডিপার্টমেন্টের হানি ট্র্যাপের চয়েসের ওপরও বেজার হলো সে। এটা ওর জন্য কাঁচকলার ট্র্যাপ। এমন বাচাল হেডিকরূপী নারীর ট্র্যাপে আর যাই হোক নীরব কাবু হবে না। ঠোঁটের কোণে রহস্যময় হাসিটা চওড়া হলো ধীরে ধীরে ওর। বুকে হাত বেঁধে অপেক্ষায় থাকলো তার জন্য বরাত কাঁচকলার যাত্রাপালা দেখতে। নাটক সিনেমা তো বহুদিন দেখা হয় না। যাক, ডিপার্টমেন্টের কল্যাণে একটু লাইভ টেলিকাস্টের বায়োস্কোপ উপভোগ করা যাবে ভরপুর। মেয়েটিকে এবারে তীক্ষ্ণ নজরে পরখ করলো নীরব। চেহারা ছবি দেখতে গেলে ভালোই। পরনে বেগুনি কুর্তি, লেডিস ডেনিম জ্যাকেট, গলায় দু প্যাচ দিয়ে কালো ওড়না ঝোলানো, কানে ছোট্ট একজোড়া অ্যান্টিকের ইয়াররিং, চোখে মোটা কাজল টানা। তবে কাজলের বয়স হয়তো কয়েক ঘন্টা, কেননা কাজল লেপ্টে গিয়েছে অনেকটাই। তরুণীর গলায়ও একই ডিজাইনের লকেট এবং চেইন। লম্বা চুলে মোটা বিনুনি করে একপাশে ফেলে রাখা, কাঁধে বেশ বড় একটা ব্যাকপ্যাক। ইউনিভার্সিটি পড়ুয়া কোনো কিশোরী বলে ভ্রম হবে প্রথমে। তাই উচ্চবাচ্য না করে কিছুটা সন্দেহবশত চুপচাপ দাঁড়িয়ে থাকলো নীরব। তবে সে নীরব থাকলেও ওপাশে তরুণী শান্ত রইল না। তার স্বরে চেঁচিয়ে বলল, এক্সকিউজ মি স্যার, আমার টিকিট দেখুন। 1400 অনলি টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেছি। আর এই যে সামনে দাঁড়ানো দেখে মনে হচ্ছে ভদ্রলোক, তবে আদতে ভদ্রলোকটির আচরণ মোটেও ভদ্রলোকের মতো নয়। উনি আমাকে কেবিনে প্রবেশ করতে দেননি। এমনকি আমার 1400 টাকাটা শুধুমাত্র ভুল বলে বিদায় করে দিতে চাইছেন সে আমায়। নাও আই ডিমান্ড এক্সপ্লেনেশন। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, খেটে খাওয়া মানুষের টাকা মেরে খেতে লজ্জা হওয়া উচিত না? আমাদের দেশের দামাল ছেলেরা বারংবার রক্ত দিয়ে স্বাধীনতা আনবে, আর এই ভদ্রলোকের মতো অভদ্র লোকেরা স্বাধীনতা খর্ব করবে। অ্যাজ আ ফার্স্ট গ্রেড সিটিজেন আই ডিমান্ড জাস্টিস নাও। নীরব জানে এবার কি হবে। হিরোগিরি দেখাতে পুলিশ সদস্যকে বেশ কিছু কথা শোনাবে। বাট রোজ আর রোজ দুটো টিকিট তার নামে বুক করা। সুতরাং এই আপদমস্তক আপদ্রবী মেয়েটিকে নিজের কেবিনে কোনোভাবে জায়গা দিবে না নীরব বলে সে নিজ সিদ্ধান্তে অনড়। ভাবনাটা শেষ হবার সুযোগ না দিয়েই খেকিয়ে উঠল জোয়ান পুলিশ সদস্য। পিঠের ডামি আর গানটা শক্তপোক্তভাবে চেপে ধরে হম্বিদম্বি করে বলল, ওনাকে ভিতরে যেতে দিচ্ছেন না কেন? সমস্যা কি? স্বভাবতই ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে আবার মিলিয়েও গেল নীরবে। মানিব্যাগে আইডি কার্ড রাখা, বের করে দেখালে পুলিশ সদস্য এমনকি টিসি অফিসার নগদে সালাম ঠুকবে। তবে নিজের পরিচয় গোপন রেখে স্বাভাবিকভাবেই বলল,
I booked whole cabin. মিথ্যে কথা, আমার কাছে টিকিট আছে, আপনি চেক। তরুণীকে বাকিটুকু বলার সুযোগ না দিয়ে নীরব নিজের টিকিট বের করে টিসি অফিসারের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল। Look, নীরবকে টিকিট বাড়িয়ে দিতে দেখে সব সমস্যার মূলে থাকা মেয়েটিও নিজের টিকিট দেখিয়ে বলল। আমার সঙ্গে কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না, বুঝেছেন? আমি টিকিট কেটেছি, অ্যান্ড এটা আমার সিট, অ্যান্ড দ্যাটস ইট। আপনার না পোষালে ট্রেনের ছাদে উঠে ছাইয়া ছাইয়া গানের টিকটকে নাচুন আপনি। নীরব তার সামনে দাঁড়ালো। নারীর কথার রেলগাড়ির প্রতি উত্তরে কোনো কিছুই বলল না, এমনকি চোখ তুলে দেখল পর্যন্ত না। এসব কাজ করার ট্র্যাপে ওকে ফেলা এত সহজ নয়। তার কথা হবে অফিসারের সঙ্গে। দুটো টিকিটে মনোযোগ সহকারে দেখলেন টিসি অফিসার। বিনীতভাবে বললেন, অনলাইনে সিস্টেমের গোলমালের কারণে একই টিকিট দুজনের কাছে বিক্রি হয়ে গিয়েছে। কনসিডার করুন, রাতে ট্রেনে একজন নারীকে কোথাও সিটের ব্যবস্থা করা সম্ভব নয়। অ্যাডজাস্ট করে নিন প্লিজ। নীরবের মুখশ্রীতে মেদুর ছায়া পড়লেও ওপাশে তরুণী জিতে যাওয়ার ভঙ্গিতে হাতের মুঠি ওপর নিচ করে বলল। আই নিউ ইট, থ্যাঙ্কস অফিসার। আপনাদের মতো অফিসার আছে বলেই না আমাদের রেলওয়ে এতটা ওয়েল মেনটেন্ড। নয়তো আজকাল ভদ্রবেশী অভদ্র লোক দিয়ে তো সব জায়গায় ভরে গিয়েছে। সো মাচ থ্যাংক ইউ, আই এম সো প্রাউড অফ ইউ। সুন্দরী তরুণীর প্রশংসায় গদগদ হলো তরুণ পুলিশ অফিসার। এমনকি মধ্যবয়সী টিসি অফিসারের চেহারাটাও চকচক করে উঠল। আর পুরো বায়োস্কোপের শো শেষ হবার পর নিজের কানের আত্মার মাগফেরাত কামনা করে কেবিনে ফিরে গেল নীরব। ল্যাপটপটা ওপেন রেখে এসেছে, অফ করাটা জরুরি। এমনও হতে পারে এই মেয়েটা ও শত্রুপক্ষের তরফ থেকে এসছে কোনো ইনফরমেশন হাতিয়ে নিতে। কোনো সম্ভাবনাকে হেলায় ফেলে রাখবে না নীরব। কেবিনে ফেরার আগে গম্ভীর মুখে শুধু বলল। this is not done. টুকটুক করে হেঁটে কেবিনে এসে কাঁধ থেকে ব্যাকপ্যাক নামিয়ে রাখলো নীতি। নিজের মনে কাজ করলেও তার নজর রয়েছে অপর পাশে বসা মানুষটির দিকে। একা কামরায় এই লোকের সঙ্গে যাত্রা কতটা সেফ হবে? প্রথম দর্শনে ভদ্রলোক মনে হলেও ব্যাটা আস্ত না কুচো, আর না কুচো লোক দু চোখে সহ্য করতে পারে না নীতি। ব্যাকপ্যাক যথাস্থানে রেখে সিটে হেলান দিয়ে দুপা তোলে আরাম করে বসে বলল। এই যে অ্যাংরি ইয়াং ম্যান, কেবিনের বাইরে খুব টাফ লুক দিলেন, ধমকটা এমন দিলেন যেন গোটা ট্রেন আপনার নিজের সম্পত্তি। এখন হলো তো আমার সঙ্গে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। হ্যাঁ, আরে ভাই, জেতার জন্য তো যেই ব্রেনটা দরকার সেটাই তো সবার নেই। আচ্ছা, কয়টা বাজে? আজ আর একটু হলে আমার ট্রেন মিস হয়ে যেত। আর ট্রেন যদি একবার মিস হয়ে যেত না, বিয়ে কনফার্ম হয়ে যেত আমার। কয়েকবার পলক ঝাপটে নিজের অবস্থার জন্য বড়ই আফসোস হলো নীরবের। তবে ঘড়ির সময় জিজ্ঞেস করলো বলে গম্ভীর কণ্ঠে শুধু বলল। 7:30. 7:30 বেজে গেল অমনি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এই যেমন ধরুন আমার সময়, এটা তো থেমেই নেই। পরীক্ষা শেষ করে বাড়ি এসেছিলাম, এর মধ্যে নাকি আমার বিয়ে দিয়ে দেবে দাদুর কোনো এক বন্ধুর নাতির সাথে। ছেলে নাকি সরকারি চাকরিজীবী। আচ্ছা আপনিই বলুন ভাই, এটা কোনো কথা? মানুষ চাঁদে জমি কিনছে, মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে, মারিয়ানা ট্রাঞ্চের অতলে চলে যাচ্ছে। এমন যুগে নাকি আমায় অদেখা কোনো এক সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দিয়ে দেবে? মগের মুল্লুক নাকি রে ভাই? ছেলেকে না দেখে বিয়েতে হ্যাঁ বলি, আর বাসর ঘরে ঢুকে দেখি ইয়া বিশাল থলথলে ভুঁড়ি, মাথায় টাক, বুক ভর্তি পশম, গায়ে পাঠার মতো গন্ধ, ইয়াক! তখন আমার কি হবে বলেন তো? নারীর শত দোষ আর ডিভোর্সের কলমকে মাথায় নিয়ে চলাটা কতটা কঠিন হবে জানেন? তখন আমাকেই তো বলবে মানিয়ে নাও। আরে এটা মানিয়ে নেওয়ার জিনিস? হ্যাঁ, থলথলে ভুঁড়ি আবার মানিয়ে নেয় কি করে বলেন তো? আর গায়ের গন্ধ, এও আবার মানিয়ে নেওয়া যায় নাকি? ছি, ইয়াক! সেই আমার দাদুর একই কথা, সে মরার আগে বিয়ে দেখে যেতে চায়, পুরো বাংলা ছবির কপি করে আমার জীবনটা সিনেমা বানাতে চাইছে জানেন? আরে ভাই বুইরা ভাম, তুই এমনিও মরবি অমনিও মরবি, মাঝখানে আমারে কুরবানি করার মানেটা কি? এটার কোনো মানে আছে বলেন তো ভাই? আপনি বলেন। আমি বেশি কিছু বলেছি? শুধু বলেছি পেট মোটা টাকলা সরকারি চাকরকে আমি বিয়ে করব না। বাড়ির সবাই এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, উফ আমি পালিয়ে বাঁচলাম। আর সেই বাঁচা আপনি বানচাল করে দিচ্ছিলেন একটুর জন্য। আমরা এখন মুসাফির, একটু সমাজে চলবেন তো নাকি? হ্যাঁ, ননস্টপ বকবকে মাথা ব্যথা শুরু হলো নীরবের। আঙ্গুল ঘষল কপালে খানিকটা। কুলাউড়া স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকা বাক্যালাপে অতিষ্ঠ নীরব বিড়বিড়িয়ে বলল।
তবে আমার কান তো একটু বুঝি আর বাঁচবে না। এর চেয়ে কঠোর ট্রেনিং আর দুটো নেই। 200 পুশ আপ করা সহজে মেয়ের বকবক শোনার চাইতে। কিছু বললেন? দুপাশে মাথা নাড়ল নীরব। ফের সে মনোযোগী হলো ল্যাপটপে। যদিও কনফিডেন্সিয়াল ফাইলগুলোকে সে অলরেডি লক করে ফেলেছে, এখন তার সামনে বসা চ্যাটার বক্সের আওয়াজ থেকে বাঁচার জন্য কানে ইয়ারবাডস গুঁজে চুপচাপ ল্যাপটপে কাজ করতে থাকে। তবে তার সামনে বসা নমুনার ওর কাজ করাটা হজম হলো না বোধ হয়। টেবিলে শব্দ করে ওর মনোযোগ আকর্ষণ করলো নীতি। কম্বল মুড়িয়ে বলল, আচ্ছা, আমরা যে একই টিকিটে দুজন কেটেছি, এটার টাকা কি আমি ফেরত পাবো? রিফান্ড রিকোয়েস্ট এক্ষুনি করে ফেলবো? কবে নাগাদ ফেরত দেবে? হ্যান্ড টু হ্যান্ড দেবে নাকি কুরিয়ার করবে? কিন্তু টাকা পয়সা কুরিয়ার করা যায়। আচ্ছা, টাকাটা লস যাবার সম্ভাবনা নেই তো? এই সরকারি চাকরিজীবীদের থলথলে ভুঁড়ি হয়ই দেশের মানুষের টাকা শুষে খাওয়ার জন্য, বুঝলেন? আর রেখেছে কিছু অগ্রাহ্য বাহিনীর সদস্য, কবে যুদ্ধ হবে সেই জন্য পেলে বসে এদের ভুঁড়ি থলথলে করে সরকার। আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, সব আর্মিদের রিক্সা চালাতে বলতাম, রাস্তা ঝাড়ু দেওয়াতাম। মানে তারা তো কোনো কাজ বাজই করে না, দেশের সেবার জন্য তাদের রাখা হয়েছে। এখন আপনিই বলুন, এতগুলো তো দেশেরই কাজ, এগুলো তো, তাই না? আজও। কিন্তু আপনি তো ট্রাভেল করছেন নিজের টিকিটে। ও হ্যাঁ ভাই, ভুলেই তো গিয়েছিলাম। আসলে আপনি যেমন নাটক করলেন না, এটাকে আপনার সিটে ধরে নিয়েছি আমি। আচ্ছা, ট্রেন কখন পৌঁছবে জানেন? আমি না বাড়ি থেকে পালিয়েছি। চমকে গেলেন তাই না? জোর করে আমার বিয়ে দেয়া এত সহজ নয় তো। তোমার বিয়ে দেখতে মন চাইলে নিজে বিয়ে করো, তাই না? বলুন, আমার গলায় ঘন্টা বাঁধার দরকার কি রে ভাই? বিয়ে মানেই তো পেইন। তার উপর আবার বিয়ে কোথায় ঠিক করেছে জানেন? সেই চট্টগ্রাম। মানে আমি তো ওখানকার ভাষাও বুঝি না রে ভাই। দেখা যাবে আমাকে গালি দিয়ে দিল কেউ, আর আমি বুঝতেই পারলাম না। ইয়া আল্লাহ, ভাবতেই তো আমার মাথা ঘুরাচ্ছে। আর ওই সরকারি চাকরিজীবীর কি আঙ্কেল, সুন্দরী মেয়ে শুনেই বিয়েতে রাজি হয়ে গেল। অমনি নিজেকে আয়নায় একবার দেখবে না, থলথলে ভুঁড়ি দেখলেই তো আমার ফাঁসায় চর্বি বের করতে মন চায়। শুরুটা তো ওই সরকারি চাকরকে দিয়েই করাতে চেয়েছিলাম। সব প্ল্যান রেডি আমার, বুঝলেন ভাই? আমি পঞ্চগড় পালাচ্ছি আমার বান্ধবীর কাছে। আজ একটা বয়ফ্রেন্ডের বড্ড অভাব বোধ করছি রে ভাই। সে থাকলে অন্তত আমাকে আর এই আপনার মতো নিরামিষ লোকটার সাথে টিকিটে ভ্রমণ করতে হতো না। আসলে কি বলুন তো, বয়ফ্রেন্ড আরেকটা পেন, বুঝলেন? মাঝ রাতে বলবে, তোমার শাড়িতে দেখতে ইচ্ছে হচ্ছে জান। কেন রে শালা হারামজাদা, শীতের রাতে কম্বল থেকে উঠিয়ে তোর শাড়ি পরে দেখাতে লাগবে কেন? এইসব ন্যাকামো না আমি আবার একদমই নিতে পারি না রে ভাই। ঘরে খেয়ে বোনের মোষ আমি তারাই না। বিস্ফারিত নেত্রে সামনে বসা তরুণীর দিকে চেয়ে রইল নীরব। স্বভাবতই নিজের নামের মতো সেও নীরব, কিন্তু একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? আগামী 1 বছরে নীরব যত কথা বলতো সেই পরিমাণ কথাই মেয়ে আধা ঘন্টায় খরচ করে ফেলেছে। এই লাউডস্পিকারকে থামাতে হবে। সে ভদ্রলোক আসলে বেঁচে গিয়েছেন আপনি পালিয়ে আসায়। আই এম ওয়ার্কিং, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। বেশ কড়া স্বরে কথাগুলো বলা শেষ করতেই মেসেজ টোন বাজল নীরবের। প্রেরক তারই ছোট ভাই নিলয়। সম্ভবত কোনো মেয়ে ছবি পাঠিয়েছে। চলন্ত ট্রেনে নেটওয়ার্কের গতি কম থাকায় ছবিটা লোড হতে সময় নিচ্ছে। ছবির ক্যাপশনে নিলয় লিখেছে, তোমার কোরবানির বকরি। দাদাভাই জানিয়েছেন তুমি বিয়ে না করা অবধি দাদাভাই অনশনে বসবেন। গুড লাক ব্রো। অনিচ্ছা সত্ত্বেও ছবিটার দিকে তাকিয়ে রইল এবং ছবিটা লোড হতেই আজকের সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো থবনে গেল নীরব সাফওয়ান। কারণ ছবিটি আর কারো নয়, ওর সামনে বসা তরুণীর। একটা চলতে ফিরতে লাউডস্পিকার। এই সাংঘাতিক মেয়েকে বিয়ে করলে নীরব একেবারে নীরব হয়ে যাবে, নির্ঘাত। ওরও তখন সামনে বসা মেয়েটির মতো বলতে মন চাইল, আরে বইরা ভাম, তুই এমনিতেও মরবি, অমনিও মরবি, মাঝখানে আমার কেন কোরবানি করবে? ভাবনাটা মনে আসতেই চমকালো নীরব। এইমাত্র সে এক আধা পাগল মেয়ের পাল্লায় পড়ে নিজের শ্রদ্ধাভাজন দাদাভাইয়ের মৃত্যু কামনা করে ফেলেছে। এটা কোনো মেয়ে নাকি ছোঁয়াচে রোগ? বিড়বিড় করে বলল, ইয়া খোদা সেভ মি। এই যে শুনছেন, কানে তুলো এটা রেখেছেন কেন? হ্যাঁ, কথা বলতে তো সমস্যা নেই। আজ রাতের জন্য আমরা প্রতিবেশী, ওকে? সেই দায়িত্ববোধ থেকে একটু কথা বলতে তো পারেন, অ্যাংরি ইয়াং ম্যান। ল্যাপটপ ওপেন করে খুটখাট করে কিছু একটা টাইপিং করলেও কাজে মন নেই নীরবের। সে নিজে দাদাভাইকে চেনে, আর চেনে বলেই ভয় হয়। সে শুনল ওপাশের রমণীর মিষ্টি কণ্ঠের ডাক, অথচ উত্তর নেবার প্রয়োজন বোধ করল না। কানে ইয়ারবাডস দিয়ে রাখা, তাই না শোনার ভান করে বসে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া ট্রেনিংয়ে ওকে এক নাগাড়ে চুপ করে বসে থাকাটাও শেখানো হয়েছে।
বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন সিনিয়ররা। সেই সকল হাড়হিম করা ট্রেনিংয়ের ব্যাপারে সিভিলিয়ান কল্পনা পর্যন্ত করবে না। ট্রেনিংয়ের সাপটাকেও আজ ভালো লাগলো নীরবের। অন্তত জান বেরিয়ে গেলেও কান সই সালামাতে থাকতো। নীতি এবারে তুড়ি বাজালো নীরবের সামনে। হাতে একটা বই ছিল, সেটা দিয়ে সিটের উপর কয়েকবার বাড়ি দিয়ে বলল, শুনছেন এটা কোথায়? ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছি। ময়লা স্তূপের সুঘ্রাণ পেয়েছেন? পেলেই বুঝবেন উই আর ইন ঢাকা। ইট পাথরের একটা বিশ্রী শহর। ধুলো, ময়লা, জ্যাম, দূষণ, আর সব থেকে বাজে হচ্ছে সরকারি চাকরিজীবীদের ঘুষ খেয়ে থলথলে ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়ানো। শীত করছে না আপনার? আপনি কি পড়াশোনা করেন? অনার্স শেষ রেজাল্ট কি ছিল? আজকাল নাকি সবার সিজিপিএ 4 হয়। আমি বলি আসলেই তারা কই? আমি তো তাদের চোখেই দেখি না। এখন আপনিই বলেন ভাই, ইউনিভার্সিটি একটা চিল করার জায়গা, সেখানেও সিজিপিএ নিয়ে প্যারা খাওয়া লাগে। আবার এই ল্যাব, এই অ্যাসাইনমেন্ট, ভাই বা ঘোড়ার ডিম, হাতির ডিম, টিকটিকির ডিম নিয়ে পুরো সেমিস্টার ঠেসে ঠুসে রাখে। এত পড়লে চিল করব কখন রে ভাই? আপনিও কি আমার মতো বাড়ি ছেড়ে পালাচ্ছেন? জোর করে বিয়ে দেয়া একটা সিনেমাটিক ব্যাপার, বুঝলেন? আই এনজয় সিনেমা, কিন্তু সরকারি চাকরিজীবীর সঙ্গে তো আর সিনেমা করা যাবে না। বলুন আপনার প্রবলেমটা কি ভাই? দাঁতে পোকা, কথা বলতে পারেন না? তাহলে সবসময় এমন অ্যাংরি ইয়াংম্যান সেজে থাকেন কেন? আরে ভাই, ওসব টাফ লুক টিভি সিরিয়ালেই ভালো লাগে। বাস্তব জীবনে মনে হয় বহু বছর টয়লেট ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্যের রোগী। সিনেমায় আবার টাফ লুক দেওয়া নায়কদের সেই ডিমান্ড, বুঝলেন? আপনি পোড়ামন দেখেছেন? কেমন থেকে কেমন পর্যন্ত দেখেছেন? গানগুলো শুনেছেন? এক একটা হিলিং পাওয়ার নিয়ে বানানো, বুঝলেন? সিয়াম আহমেদ, উফ, এত জোস রে ভাই। পোড়ামন 2 এর ওই গানটা গাইবো, ওকে গাইছি, ওয়েট। তুই চুল করে দিলু মিলু ভেঙে দে না চুরি, তোর প্রেমে এখন আমি শত কাটা ঘড়ি। পরের লিরিক্সটা আপনার জানা আছে? উপরের লাইনগুলো আমার আবার গাইলে আপনি কোরাস করবেন আমার সঙ্গে, হ্যাঁ? আপনার ভাগের লাইনগুলো গাইছি আমি, আপনি মেমোরাইজ করে নেবেন, ঠিক আছে? আমি তোর সঙ্গে বাঁচবো, আমি তোর সঙ্গে মরবো, তোর প্রেমে এখন আমি শত কাটা ঘড়ি। লাস্টের দুটো লাইন কিন্তু সেম। নিন, শুরু করুন। আরে থেমে আছেন কেন রে ভাই? সফরে গান ছাড়া জমেই না, শুনেছেন? আবার গাইবো, আপনি মেমোরাইজ করতে পারেননি? এত ডাল ব্রেন কি করে হয় ভাই মানুষের? আমি আবার যে কোনো গানের লিরিক্স শুনলে 100 বছর পরেও মনে রাখি। এটা পারলে অন্যটা বলবেন তো নাকি? ও হে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কাউরে না আমি চাইতে দিব। ও হে শ্যাম। ক্রমাগত চলতে থাকা বকবকানিতে একটা লম্বা শ্বাস ফেলল নীরব। ওপরের দিকে তাকিয়ে, কেন এমন হচ্ছে ওর সঙ্গে? ওপরওয়ালা কি চাইছেন? হাড়ভাঙা কড়া ট্রেনিংয়ের পর শুধুমাত্র শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অপরাধে নীরবে 6 বছরের কষ্ট জলে যাক, তাও কিনা এক আধা পাগলের জন্য? উঠে অন্য কোথাও চলে যাবে নাকি? এমন চপর চপর ওর কান দুটো আর নিতে পারছে না। দুপাশে মাথা নাড়াই, কিভাবে পরিত্রাণ পাবে? এই মেয়ের পিছু ছাড়ানোটা জরুরি। এই মেয়েকে সারা রাত সহ্য করা চেয়ে ক্রসফায়ার ডজ করা ভীষণ ইজি। না, সোর্স অফ ওনারধারী লেফটেন্যান্ট নীরব সাফওয়ান মোটেও হার মানবে না। তার লক্ষ্য হতে বিচ্যুতি সৃষ্টির মাধ্যম কাঁচকলার ট্র্যাপকে এক্ষুনি গোড়া থেকে উপড়ে ফেলবে নীরব। ল্যাপটপ নামিয়ে ট্রলি ব্যাগে রেখে তালা দিয়ে কেবিনের বাইরে বের হতে উদ্যত হয় নীরব। এমন সময় ট্রেন এসে থামলো কোনো একটা প্ল্যাটফর্মে। এটা সম্ভবত কোনো জংশন অথবা অন্য ট্রেন বাইপাস হবার কারণে লাইন ছেড়ে দাঁড়িয়েছে ওদের ট্রেন। বাইরেটা হেঁটে দেখার জন্য এগোতে থাকে নীরব, কিন্তু সেটা আদৌ হবার ছিল? কখনোই না। ওপাশ থেকে তড়িঘড়ি করে সিট থেকে নামলো নীতি। নীরবের পিছে এসে দাঁড়িয়ে বলল, বাইরে যাচ্ছেন? আমিও যাব। বাড়ি থেকে পালিয়েছি তো, না তো খাবার দাবার কিনে আনতাম। আমার আম্মুর হাতের রান্না না, উফ, জম্পেশ। একবার খেলে মনে হবে খেয়েই যাই, খেয়েই যাই। বিয়ের ভয়ে অমৃত ফেলে ছুটে পালিয়েছি রে ভাই। খিদে পেয়েছে, স্টেশন থেকে কিছু কিনে নেবো না হয়। আপনার প্রবলেম নেই তো? দেখুন, আমরা আজকের জন্য প্রতিবেশী, হ্যাঁ? আর প্রতিবেশীর হক সবার আগে, ভুলে যাবেন না কিন্তু। আচ্ছা শুনুন না, আপনার নাম কি? প্রতিবেশীর নাম না জেনে এই এই বলে তো আর কতবার ডাকবো বলেন তো? নীরব। নীরব সাহেব,
নাইস নেম, আপনার সঙ্গে মিলেছে দারুণ। একেবারে রাত জোটো। নীরবই তো থাকছেন পুরোটা সময়। আমার নাম নীতি। আমি ন্যায় নীতি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছি, মানে জার্নালিস্ট। 1 সপ্তাহ আগে জার্নালিজম ফাইনাল দিয়ে বাড়ি এলাম আমি। ও মা, আর সবাই ধরে আমাকে বুড়িওয়ালার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, উঠে পড়ে লেগেছে। অমন না করলে আমি এখন রুমের বিছানায় চুপচাপ শুয়ে থাকতাম। নীতি চুপচাপ শুয়ে থাকা কথাটা কানে বাজল নীরবের। না চাইতেও মুখ ফসকে বলল, তবে এটা হতে পৃথিবীর অষ্টম আশ্চর্য। বলে বুঝলো বলতার চাকে ঢিল ছুঁড়েছে। পাল্টা আক্রমণ এলো বলে, আমার রুমে থাকাটা আশ্চর্যজনক হবে কেন? কি বলতে চাইছেন? আমার রুমে আমি থাকবো না তো কি করব? থলথলে ভুঁড়িওয়ালার সাথে পেটের সাথে সাঁতার কাটবো আমি? দৈর্ঘ্য প্রস্থে 20 ফিটের বিশাল কামরা আমার, বুঝলেন? ম্যাচিং উডেন ফার্নিচার, ইটালিয়ান মার্বেলের মেঝে, টার্কিশ লাইটিং দিয়ে সাজানো আমার ঘরে আমিই থাকবো। এটা নিয়ে আপনি মশকরা করেন? হ্যাঁ, চেনেন আপনি আমায়? কতটুকু চেনেন? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে মশকরা করতে মন চায়, তাই না? চোখ সরু করে ঠোঁটে ঠোঁট টিপে নীতির দিকে এক পলক তাকিয়ে কেবিনের দরজার কাছে ঝোলানো জংলি ছাপা জ্যাকেটটা গায়ে জড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেল নীরব। যেন নিজের পরিচয় বোঝাতে চাইছে সেও একজন সরকারি চাকরিজীবী, আর্মিতে আছে, সুতরাং কথাবার্তা যেন একটু বুঝে শুনে বলে এমনটাই ইঙ্গিত করল নীরব। জ্যাকেট দেখে খানিক থমকালো নীতি। কপাল কুঁচকিয়ে কিছু বোঝার চেষ্টা করতে ঠোঁটের কোণে ফুটল রহস্যময় হাসি। স্টেশনে এসে একটা সিগারেট ধরালো নীরব। লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দিয়ে যেয়ে থাকলো ট্রেনের দরজার কাছে। কেননা দরজার ফাঁকা দিয়ে উকি ঝুঁকি দিয়ে বারবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে বাচাল মেয়েটা। তীক্ষ্ণ নজরে নীরব পর্যবেক্ষণ করতে থাকে মেয়েটিকে। কোথাও না কোথাও একটা ক্লু নিঃসন্দেহে পাবে মেয়েটিকে জব্দ করার। ডিপার্টমেন্টের হ্যানি ট্র্যাপ না হয়ে ইনফরমেশন হাতানোর জন্য শত্রুপক্ষের কোনো চাল কিনা সেটা বোঝারও চেষ্টা করতে থাকে নীরব। একটা সিগারেট শেষ করে আরেকটা ধরাতেই নীতি এসে দাঁড়ালো ওর পাশে। সম্পূর্ণভাবে নীরবকে অদেখা করে দোকানিকে বলল, মামা, সিঙ্গারা কবেকার? ফ্রেশ হবে তো? সয়াবিন দিয়ে ভেজেছেন নাকি মোটরসাইকেলের পোড়া মোবিল দিয়ে, কোনটা? আপনাদের ভাই এসব ফাস্ট ফুড খাওয়ার বিষ খাওয়া তো একই কথা। টাকা দিয়ে বিষ কিনে খাই আমরা। সিঙ্গারা ফ্রেশ হলে 5টা দিন বাড়ি থেকে পালিয়েছি, বুঝলেন? আজই যে পালাবো সেটাও বুঝি নাই, নয়তো পেট ভরে খেয়ে নিতাম। আপনার 2 মাসের বাসি সিঙ্গারা খেতে আসতাম না একদম। স্টেশনে হরেক রকম যাত্রী আসে, তন্মধ্যে এমন আজব পাবলিক দেখে সবকটা দাঁত কেলিয়ে হাসল দোকানি। বললেন, সিঙ্গারা আপনার মামি বানাই মামা, একদম ফ্রেশ মাল, খেয়ে দেখেন। আমার বউয়ের হাতেও জাদু আছে। তাই নাকি? তবে 10টা দিন। আমরা বুঝলেন মামা প্রতিবেশীর খবর রাখি, সোশ্যালিজম মেনটেন করে চলি, কোষ্ঠকাঠিন্যের রোগী সেজে থাকি না তো। আরে ভাই, আপনি সকালে এসবগুলো বসেই খাবেন, পাকা পেঁপে খাবেন, বেশি বেশি শাকসবজি খাবেন, ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খাবেন, তাহলেই তো আর এমন টাফ লুক নিয়ে চলা লাগে না। কিন্তু মানুষ তো বোঝেই না, ভাবে সবুজ জ্যাকেট আর একটু গম্ভীর মুখে থাকলেই সবাই তাকে সরকারি চাকরিওয়ালা বাহিনী সদস্য ভেবে উঠতে বসতে সালাম ঠুকবে, স্যার সম্বোধন করে কুর্নিশ করবে, পারলে পকেটে 200-400 টাকা ভস করে গুজে দেবে। আমাদের দেশের আর্মিদের কোনো কাজ আছে বলেন? বসে খেয়ে খেয়ে থলথলে ভুঁড়ি বানায়। ওনাদের থলথলে ভুঁড়ি 100 গজ দূর থেকে দেখলেও চেনা যায়। জ্যাকেট দিয়ে ভয় দেখানো লাগবে না আর। দোকানে দাঁড়ানো নীরবের দিকে আর চোখে তাকালো বয়স্ক দোকানি। তার মন বলছে এই লোক আর্মির অফিসার। লোকটার গড়ন, উচ্চতা, চুলের কাট সবই আর্মিদের মতো, পরনেও আর্মির জ্যাকেট। কিন্তু ট্রেনের যাত্রী এসব কি বলে? নাকি কোনো প্রতারণাকারী চক্র? এসব বলে ঝামেলা বাঁধিয়ে দোকান লুট করবে নাকি? ইতস্ততভাবে 10টা সিঙ্গারা প্যাকেট করে দিলেন দোকানি। মামা 100 টাকা। সিঙ্গারার দাম শুনে ভ্রু কুঁচকে গেল নীতির। কোমরে হাত দিয়ে বলল, 100 টাকা মানে? 10 পিস সিঙ্গাড়া 10 টাকা পিস হিসেবে 100 টাকা হয়। ততক্ষণে অর্ধেক শেষ হওয়া সিগারেট বা দিয়ে পিষে ফেলে দোকানিকে 30 টাকা মিটিয়ে চটজলদি কেটে পড়ল নীরব। তীরে এসে দড়ি ডোবানোর জন্য শ্রবণেন্দ্রিয় নষ্ট করতে পারবে না সে। যাবার আগে অবশ্য দোকানের দিকে চেয়ে বাঁকা হাসল। আজ এই লোক কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল সেই আফসোস জীবন ভর করবেন। নীরবের কেটে পড়াকে সরু দৃষ্টিতে চেয়েও ভেঙচি কাটল নীতি। এবারে ধারালো গলায় বলল, 10 টাকা পিস সিঙ্গারা? এটা ময়দা নাকি সোনা দিয়ে বানাইছেন? হ্যাঁ, রাত বিরাতে অবলা অসহায় ট্রেন যাত্রীর কাছ থেকে ডাকাতি করতে দোকান খুলে বসছেন আপনি না? আপনার বউয়ের হাতের জাদু আছে বলে কি 10 টাকা পিস নেবেন নাকি? হ্যাঁ, একটু আগে না মামা সম্বোধন করলেন, সেই ভাগ্নির কাছ থেকে ডাকাতি করতে পারবেন আপনি মামা, যেখানে আমাকে ফ্রি দেওয়া উচিত ছিল আপনার। কাচুমাচু করে দোকানি বললেন,
আপনি 10 টাকা কম দিয়েন। 10 টাকা কম দেবো মানে? আমাকে আপনার পাষাণ মনে হয়? খেটে খাওয়া মানুষের 10 টাকা আমি খেয়ে কি বড়লোক হয়ে যাব? আমার নাম হচ্ছে নীতি। নীতির বিরুদ্ধে আমি কোনো কাজ করি না। 100 টাকা দিয়েই আমি নেব। স্বাদ ভালো না হলে কিন্তু বদদুয়া দেবো মামা। মামির হাতের জাদু হাওয়ায় মিশে যাবে একদম। মামিকে নিয়ে আমাদের বাড়ি আসবেন, বুঝলেন? আপনাদের ভালোবাসা দেখে আমি শিহরিত। সিঙ্গারার বিল মিটিয়ে সেখানেই খাওয়া শুরু করলো নীতি। একের পর এক গলত্থকরণ করে চলছে সিঙ্গারা। মামা সস দেন। সস ছাড়া সিঙ্গারা আবার জমে না, বুঝলেন? মামির হাতে আসলেই জাদু আছে মামা। সস দিয়ে জাদুর শক্তি একটু বাড়িয়ে দিন এবার। সস নেই মামা। বিড়বিড়িয়ে আরো কিছু বলে একটু দূরের দোকানে গেল নীতি। দোকানিকে বকাবকি করা থামালো না একটু। বলল, মামা সস দিন তো, ভালো দেখে দেবেন। পচা টমেটো সস দেবেন না কিন্তু। ওই পাশের মামার কাছ থেকে সিঙ্গারা নিলাম, এখন শুনি সস নেই। আপনি বলেন সস ছাড়া কি হবে? শীতের রাতে বেজার মুখে দাঁড়িয়ে থাকা দোকানি কিছুই বললেন না। দুটো মিমি সসের প্যাকেট দিয়ে বিরস মুখে বললেন, 20 টাকা। 20 টাকা মানে? সস নিলেন সেটার দাম। কিন্তু বাজারে তো এটার দাম 10 টাকা। দোকানি সসের প্যাকেট পুনরায় নির্ধারিত জায়গায় রেখে বললেন, তাহলে যান গা আপা, বাজার থেকে লন। ভোক্তা অধিকারে একবার ফোন করলে না এইসব বাজার লোন বেরিয়ে যাবে, বুঝেছেন? অসহায় মুসাফির থেকে ডাকাতি করেন আপনারা, হ্যাঁ? আমি কালই ভোক্তা অধিকার আইনে মামলা করবো, দাঁড়ান। নীতির উচ্চবাচ্চে নরম হলো দোকানি। কাল থেকে আর দোকানই খুলবে না। কই থেকে আসে এসব পাগল ছাগল? বললেন, সামান্য 10 টাকা আপা। সামান্য 10 টাকা? হ্যাঁ, গাছের একটা পাতা ছিঁড়ে 10 টাকা চালাতে পারবেন? আমি তাহলে সসের দাম না দিয়ে দুটো পাতা দিয়ে দিই। নেবেন আপনি? বলুন, এই নেবেন? মুখটাকে কালো করে চুপ করে দাঁড়িয়ে থাকে দোকানি। বললেন, আপনি 10 টাকা দেন আপা। এই তো ট্রেন এবার লাইনে এসেছে। আমার সঙ্গে কেউ ঠকবাজি করে পার পায় না, হ্যাঁ? মনের আনন্দে সস মাখিয়ে সিঙ্গারা খেতে থাকা নীতি শুনলো না চলন্ত ট্রেনের হুইসেল। ধীরে ধীরে আরম্ভ করতে শুরু করে পার্বতীপুর এক্সপ্রেস। বেখবর নীতি তখনও ব্যস্ত সিঙ্গারায় কলিজা খোঁজায়। নীরব ট্রেনের দরজা থেকে বাইরে তাকালো একবার। যা ভেবেছিল তাই, মেয়েটি ট্রেন মিস করে যাচ্ছে। সে শুনলো চেঁচিয়ে বাচাল মেয়েটি বলছে, ওই কোষ্ঠকাঠিন্যের রোগী, চেন টানুন, আমি ট্রেন মিস করতে চাই না। সরকারি চাকরিজীবীর সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে রে ভাই। বাংলার একজন সুন্দরী রমণীকে বুড়িওয়ালার গলায় ঝুলিয়ে দিতে সাহায্য করবেন না প্লিজ? নীরব, নীরব, নীরব। ধীরে ধীরে মিলিয়ে গেল বাচাল মেয়েটির শব্দরা। মেয়েটির আর্তচিৎকারে বাঁকা হাসল নীরব। কড়া ট্রেনিংয়ের সুফল হিসেবে মানুষের নজর পড়তে পারে সে। এই মেয়েটিকে সাহায্য করতে গেলে এক্ষুনি ওকে টেনে ধরবে। সম্ভবত ট্রেনে তার আরও কিছু সহকারী আছে যারা ওর ল্যাপটপ হাতিয়ে নিবে। সব কিছুই কেমন যেন ওর প্ল্যান মোতাবেক হচ্ছে। নিজের চৌকস মস্তিষ্কের প্রতি সর্বদা আস্থা রাখে নীরব। ট্রেনিংয়ের শেষ ধাপে উতরে গেলে ডিপার্টমেন্টকে জানাবে হানি ট্র্যাপের সত্যিকার অর্থে হানির ব্যবস্থা করার জন্য। এসব আধা পাগল দিয়ে ওকে ঘায়ল করা অসম্ভব। কেবিনে এসে ল্যাপটপ খুলে বসলো পুনরায় নীরব। ঠোঁটের কোণে ফুটে আছে বাঁকা হাসি। ট্রেন চলতে শুরু করেছে পূর্ণ গতিতে। সামনের সিটে মেয়েটির এখনো ব্যাকপ্যাক পড়ে আছে অবহেলায়। সেদিকে এক পল চেয়ে ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল নীরবের। মুখ হয়ে রইল কয়েক পল। অতঃপর বাংলাদেশ আর্মির চৌকস লেফটেন্যান্ট নীরব সাফওয়ান চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে ছুটল ট্রেনের বিপরীত মুখে। স্টেশনের ওয়েটিং লাউঞ্জে মাথায় হাত দিয়ে অনুভূতি শূন্য হয়ে বসে আছে নীতি। হাতে তখনও ধরে রাখা সিঙ্গারার প্যাকেট, কিন্তু চুপচাপ বসে থাকাটা তার স্বভাববিরুদ্ধ। সুতরাং উঠে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে লাউঞ্জে। ফের এসে বসলো বেঞ্চিতে। তবে নিজেকে কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না সে। ওদিকে খালি মুখে বেশি টেনশন করতে পারে না। টেনশন করাটাও একটা কাজ। কাজ করলে এনার্জি প্রয়োজন, আর খাবার ছাড়া এনার্জির মাধ্যম মানুষের জন্য এখনো আবিষ্কৃত হয়নি। নীতি গাছ হলে ভালো হতো। সালোক সংশ্লেষণ করে মাটি থেকে খাবার বানিয়ে নিত। বিজ্ঞানীদের উচিত এমন কোনো প্রসেস আবিষ্কার করা, তাহলে আর কাউকে অনাহারে থাকতে হতো না। অন্য হাতে কপাল চাপড়ালো কয়েকবার। চেহারাটা ভীষণ করুণ লাগছে ওর। ব্যথা পেল বেশ কপালে। ফোনটা রেখে এসছে ট্রেনে। ব্যাকপ্যাক সহ যাবতীয় জিনিসপত্র রয়ে গিয়েছে সেখানে। সেসব ফেরত পাবার আশা না চাইতেও বাদই দিতে হবে। সবচেয়ে বেশি রাগ হলো বেড়াল নীরবের ওপর। শালা যদি ট্রেনে চেন টানতো তাহলে হয়তো এখানে সবকিছু বিসর্জন দিয়ে
নীতিকে বাসি সিঙ্গারা চিবোতে হতো না। নীরবের কথা মাথায় আসতে রাগ আরো বেড়ে গেল নীতির। বিড়বিড়িয়ে বলল, পৃথিবী গোল, দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট। নীরব সাহেব, ঘুরে ফিরে তুই বেটা হলো আমার সামনেই নির্ঘাত পড়বি একদিন। সেই দিন তোকে বুঝিয়ে দেবো নীতি কি জিনিস। তুই কি ভেবেছিস শালা ছ্যাঁচড়া নীতি সুন্দরী বলে ওর ব্রেন নেই? জানিসই না রে পাগলা তুই। বোঝার খেলায় তুই গো হারা হেরেছিস। নীতি বিউটি উইথ ব্রেন, সুপার শার্প ব্রেন, IQ 150। অমন জ্যাকেট 200 টাকা দিয়ে গুলিস্তানে অহরহ পাওয়া যায়। সেটা কিনা তুই সামান্য জ্যাকেট দেখিয়ে নিজেকে আর্মি দাবি করে আমার জিনিস চুরি করবি, আর আমি তোকে ছেড়ে দেবো রে? তোকে যদি জেলের ভাত না খাইয়েছি তো আমার নামও নীতি নয়। হ্যাঁ, পৃথিবীর একজন গুণী জার্নালিস্টকে ধোকা দেয়া এত সহজ না। তোর পুরো খানদানকে আমি এক্সপোজ করবো। ওয়েট, বিবিসি নিউজে প্রতিবেদন জমা দেবো আমি। এমন ভাবে প্রতিবেদন জমা দেব না, অস্কার থেকে লোক এসে তোকে সেরা চোরের অ্যাওয়ার্ড বাড়ি বয়ে দিয়ে যাবে, দেখিস তুই। বিড়বিড় করে কথা বলার ফাঁকে দেখলো স্টেশনে থাকা কতগুলো টোকাই এক জায়গায় হয়েছে। লাউঞ্জের বাইরে হুড়োহুড়ি করছে। বিশ্রীভাবে হেসে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে নীতিকে। ভাগ্যিস ছোট পার্সখানা নিয়ে বেরিয়েছিল নামার সময়, নয়তো এখন যে কি হতো। চোখ সরু করে ওদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, এই টোকাইয়ের দল, এখানে কি প্লাস্টিক পড়ে আছে? উকি ঝুঁকি দিয়ে কি করছিস? হ্যাঁ, ভাগ এখান থেকে। মেরে এই ট্রেন লাইনে শুয়ে রাখবো। বেয়াদব কোথাকার। একা মেয়ে দেখলে আর অমনি সুযোগ নিতে চলে আসছিস? আমার স্বামী আর্মিতে আছে বুঝলি, সামনে দোকানে চা নিতে গিয়েছে আমার জন্য। ওর টাফ লুক দেখলে না প্যান্ট নষ্ট করে ফেলবি বেটা বজ্জাতের দল। যা এখান থেকে, ফুস। এবারে সুযোগ পেল টোকাইয়ের দল। ওদের মধ্যে একজন বুক চিতিয়ে এগিয়ে এলো, বলল, আপনার স্বামী তো আপনারে রেখাই গেল গা আপামনি। খারাপ লাগে বুঝলেন আপা? আপনার মতো সুন্দরী বউ পাইয়াও এই কদর বুঝলো না। একলা আছেন তাই আইলাম। এই তুই আগে এখান থেকে বিদায় হ। আমার স্বামীর ব্যাপারে আমি বুঝে নেবো। বেরো। কত বড় কলিজা তোদের, হ্যাঁ? আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস? আজ পর্যন্ত আমার সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ পারেনি বুঝলি। মার খেতে না চাইলে দূর হ আমার সামনে থেকে, নইলে স্টেশনে টোকাইগিরি না করে ল্যাংচায় ভিক্ষা করে বেড়ানো লাগবে। বেয়াদবের দল। পলিথিন শুকোতেও পারবি না তখন, নাকটাও থাকবে না। যা ভাগ এখান থেকে। এবারে এলো বাকি ছেলেপুলেরা। তারাও বৃষ্টিভাবে হেসে বলল, চল আপারে আমাকে বাড়ি দেখাই আনি। গরিব বলে নাক ছিটকাইয়েন না। বলেই অপেক্ষা না করে নীতিকে ঘিরে ধরল ওরা। ধস্তাধস্তির এক পর্যায়ে ডোল উঠিয়ে মারতে গিয়েও ওদের কাছে মার খেল নীতি। পার্স ব্যাগটা ছুটল হাত থেকে। ওকে ট্রেন স্টেশনের পেছনের দিকে নিতে থাকে ছেলেগুলো। আচমকা লাউঞ্জে পড়ে থাকা প্লাস্টিকের টুল উঠিয়ে ওদের মধ্যে থাকা একটা ছেলের মাথায় মারল নীতি। এতে করে রক্তাক্ত হলো জায়গাটা। সঙ্গে সঙ্গে ছেলেটা লুটিয়ে পড়ল মেঝেতে। কান দিয়ে বের হলো সরু রক্তের ধারা। ছেলেটার অবস্থা পরখ করে তীক্ষ্ণ গলায় বলল, তোদের এতক্ষণ ধরে সাবধান করছি, অথচ শুনলি না তো আমার কথা। যা দ্রুত হাসপাতালে নিয়ে যা, নয়তো বাঁচবে না আবার। বলে ছেলেটার পিঠ বরাবর একটা লাথি দিতেই কেমন যেন ধনুকের মতো বেঁকে গেল ছেলেটা। শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। আর হতভম্ব হয়ে গেল বাকি ছেলেপুলেরা। এই মেয়ের এত তেজ! পার্সটা কুড়িয়ে বাইরে এসে প্ল্যাটফর্মের ওপর হাঁটতে থাকে নীতি। হইচই করে আহত ছেলেটাকে হাসপাতালে নিয়ে ছুটল বাকি তিনজন। ওদের দেখে আবারও খেকিয়ে উঠল নীতি। আজ তোদের ভাগ্য ভালো আমার যাবার তাড়া আছে, নয়তো মেয়েদের অসম্মান করার চেষ্টায় তোদের সবটাকে জ্যান্ত পুঁতে ফেলতাম আমি। বলেছি না, আমার সঙ্গে একদম পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। কথাটা বিশ্বাস হয়নি না? ছোট্ট একটা ট্রেইলার দেখালাম। এখন আবার ফুল মুভি দেখতে চাস না? তাহলে আর মাটির উপর থেকে দেখতেই পারবি না, বুঝেছিস? পালা, নয়তো নাক বরাবর খাবি একদম। আতিপাতি করবি না, যা পালা। ছেলেগুলো পালিয়ে গেল দৌড়ে। সেদিকে যেয়ে আরো কিছুক্ষণ কটমট করল নীতি। রাত বাড়তে কুয়াশাও বেড়েছে। শীতটা পড়ল বেশ জাঁকিয়ে। স্টেশনে সিমেন্ট দিয়ে বানানো ফলকে জায়গার নাম দেখাচ্ছে চাতালগাঁও। এমন জায়গার নাম এর আগে কোনোদিন শোনেনি নীতি। সুতরাং এটা কোথায় উপরওয়ালা জানেন শুধুমাত্র। দ্যাট ওয়াজ গুড। একাকী স্টেশনে কুয়াশা ভেদ করে আসা কণ্ঠস্বর শুনে ভ্রু কুঁচকে গেল নীতির। বলল, আবার কোন উজবুক এসে হাজির হলি রে ভাই? তোরা বুঝতে পারছিস না কেন? আমার পালানোটা জরুরি ভাই। সরকারি চাকরিজীবীর থলথলে ভুঁড়ি থেকে আমার ছেলে পাঠিয়ে দিতে সবাই একযোগে ষড়যন্ত্র করে লিপ্ত হয়েছে। ফাল্লা, আমি তো বিয়ে করবো না বলে পণ করিনি।
শুধু বলেছি একটু হ্যান্ডসাম লোককে বিয়ে করতে চাই, এতে আমার দোষটা কোথায়? সবাই একযোগে আমার সর্বনাশে মত্ত কেন হলো? উফ! নীতির বকবকানির মাঝে সামনে এলো নীরব। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি, হাতে জ্বলন্ত সিগারেট। নীরবকে দেখতেই চিরবির করে উঠল নীতি। তেড়ে মেরে সামনে গিয়ে দাঁড়ালো কোমরে হাত দিয়ে, আরেক হাতে নীরবের সামনে তুড়ি বাজিয়ে বলল, আপনি এখানে এলেন কি করে? তবে প্রতিউত্তরে কিছু বলল না নীরব। শুধু ঠোঁটের কোণের হাসিটা চওড়া হলো খানিকটা। কথা কেন বলছেন না? আপনি মানুষ তো নাকি আমার ট্রেনের প্রতিবেশীর রূপ ধরে কোনো জিন হাজির হয়েছেন নাকি আবার? দেখুন ভাই সাহেব, আপনি জিন হন কিংবা ইনসান, আপাতত আমার সঙ্গে পাঙ্গা নেবেন না। আমার মেজাজ প্রচন্ড রকম খারাপ হয়ে আছে। যাকে সামনে দেখছি না তাকে মারতে ইচ্ছে করছে আমার এখন। এই যেমন এখন মন চাইছে আপনার মাথার চুলগুলো টেনে টেনে সব ছিঁড়ে উপড়ে ফেলতে, একদম পেট ফাঁসায় তাতে কিছু রেলের পাথর ভরে দিতে। আরো অনেক কিছু আছে। আর আমার কাছে বিপদের সামগ্রী যে সেসব যদি একবার বের করি না, ভয়ই অজ্ঞান হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনি যার রূপ ধরে এসেছেন না তার বিষয়ে একটা সিক্রেট বলি। আমি আবার মানুষ দেখলে তার সিক্রেট ধরে ফেলতে পারি। আমার আইকিউ 150, বুঝলেন? অনেক বেশি না? সবাই ভাবে সুন্দরী মেয়েদের আইকিউ নাকি অনেক লো হয়, জানবেই বা কিভাবে সবাই বলুন? আমার সঙ্গে সাক্ষাৎ হলে তবেই না তাদের ধারণা পাল্টে যাবে। পৃথিবীতে এখনো আমার মতো বিউটি উইথ ব্রেইন এক্সিস্টই করে। আর ওই লোকটা যার কথা বললাম, সে একটা বাটপার, পকেটমার। আমার পার্স চুরি করতে গিয়ে ধরা খেলো। আমার তো মনে হয় সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। সিগারেটটা পায়ে পিষে আরো একটা সিগারেট ধরালো নীরব। ধোঁয়াটা ছেড়ে বলল, আপনি সবসময় এমন বাচালগিরি করেন মিস প্রীতি? আপনি আমার নাম জানেন কিভাবে? তার মানে আপনি জিন নন, নাকি কোনো গুপ্ত জাদুকরের নাম জেনেছেন আপনি? হ্যাঁ, তাহলে একটু সাহায্য করুন প্লিজ। কিছুক্ষণ আগে একটা ট্রেন পাস হয়েছে না এদিক দিয়ে, আমাকে উড়িয়ে ট্রেনটাতে দিয়ে আসুন না। A2 সিট নাম্বার আমার, 1400 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমি। প্রথমে অবশ্য এক ভবঘুরে আমাকে জায়গা দিতে চায়নি, কিন্তু আমি জায়গা ছাড়িনি, আদায় করে নিয়েছি। পঞ্চগড় যাচ্ছি আমি বান্ধবীর কাছে। ফেসবুকে পরিচয় হয়েছে, বারবার যাবার জন্য বলে। এবার সুযোগ পেলাম, সুযোগটা কাজে লাগাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? ট্রেনটা আপনাকে রেখে চলে গেল নাকি আপনি মিস করলেন আমায়? আপনাকে মিস করছিলাম। দেখুন, কেবল এক পাল টোকাই বিদায় করেছি, আবার আপনি শুরু করে যাবেন না। এই দেখুন আমার কাছে কি আছে, পেপার স্প্রে। চোখে দিয়ে দেবো কিন্তু আমি। আপনাকে একটা কথা শেয়ার করি, আমার কাছে লাফিং গ্যাসও আছে, সালফিউরিক অ্যাসিডও আছে 1 বোতল। এই টোকাইগুলোকে মেরে কাজ না হলে এসে ঢেলে দিতাম আমি। তার আগে অবশ্য লাফিং গ্যাস ছাড়তাম, হেসেই মরে যাক টোকাইগুলো। এতে কাজ না হলে তখন সালফিউরিক অ্যাসিড ইউজ করতাম। দেখেছেন, আমি বলেছিলাম না আমি বিউটি উইথ ব্রেইন। প্রমাণ পেলেন তো? পেলাম, কিন্তু আপনার ব্যাগ তো ট্রেনে ফেলে এসছেন। আপনার আইকিউ এত কম কেন? এই যে পার্স, ব্যাগ এখানে রেখেছি সব। চলুন না নীরব সাহেব এখন। যেতে পারে, বাট আই হ্যাভ আ কন্ডিশন। ইউ হ্যাভ টু কিপ ইউর মাউথ শাট। ক্যান ইউ ডু দ্যাট? নীরবের সামনে একটু এগিয়ে দাঁড়ালো নীতি। ঠোঁট টিপে একটু রহস্যময় হেসে বলল, শর্ত? ট্রেন থেকে হিরোর মতো লাফিয়ে নামার আগে খেয়াল রাখা উচিত ছিল। আমি মোটেও বেশি কথা বলি না, ওকে? বরং আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আমার শর্ত মেনে নিতে হবে, নয়তো আমি আপনাকে চিনি না। আচ্ছা, জি, এই যে কোষ্ঠকাঠিন্যের রোগীর চেহারা নিয়ে আমার সামনে আসবেন না আর। আপনাকে দেখলেই আমার গায়ের মধ্যে চিরবির চিরবির করে ওঠে। আপনাকে উথাল পাথাল মারতে মন চায় আমার। আপনার জন্য আমার ট্রেনটা মিস হয়েছে। আপনি ট্রেনের চেন টানলে আমার এখন আপনার চেহারা দেখা লাগতো না। আর না, আমারই ভুল। শোনেন নীরব ভাই, আপনাকে আমি চিনি না। আমাকে ফলো করবেন না একদম। আপনার রাস্তা আমার রাস্তা ভিন্ন টোটালি। আপনি একটা কুফা আমার জন্য। বলে সেখান থেকে চলে এলো নীতি। প্ল্যাটফর্মে টানা পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। নীরবের ঠোঁটে তখনও রহস্যময় হাসি। সেই হাসি নিয়ে ফিচেল গলায় বলল, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীতি। আপনাকে ছাড়া বাঁচবো না। প্লিজ ম্যারি মি। আপনি? চেপা ডগায় থাকা শব্দটুকু কোনোভাবে শেষ করতে পারল না নীতি। বারবার চোখের পলক ঝাপটে বিস্ফারিত নেত্রে চেয়ে থাকলো কুয়াশা গায়ে মেখে স্টেশনের রংচটা পিলারে হেলান দিয়ে দাঁড়ানো পরিচিত যুবকের দিকে। নিজের কানকে বিশ্বাস করাতে পারে না নীতি। আজ পর্যন্ত এমন পরিস্থিতিতে নীতি কোনোদিন পড়েনি। মস্তিষ্ক শূন্য লাগছে কেন এমন? শব্দগুলো যেন বাক্য গঠন করতে ভুলে গিয়েছে নীতির নিউরনের অভ্যন্তরে। আচ্ছা, এই মুহূর্তটাকে কি বলে? বাঘারা? হ্যাঁ, বাঘারাই তো। ইংরেজিতে যাকে বলে স্পেসলেস। সামান্য ট্রেনে মোলাকাত হওয়া এক বাটপার কিনা ভবিষ্যতের উজ্জ্বল
প্রস্ফুটিত জার্নালিস্ট নীতিপ্রিয়া সাহাকে স্পিচলেস করে ছেড়েছে। এই লোকের এত সাহস হয় কিভাবে? রাত বিরেতে একা সুন্দরী মেয়ে দেখলো আর অমনি প্রেমে পড়ে গেল। গুলি মেরে উড়িয়ে দেবে সে লোকটাকে, অবশ্যই দিবে। অন্যদিকে পিলারে হেলান দিয়ে দাঁড়ানো লেফটেন্যান্ট নীরব সাফওয়ান হিসেব কষে চলেছে সময়ের। সন্ধে থেকে ননস্টপ সম্প্রচারিত হওয়া লাইভ লাউডস্পিকার সার্ভিসকে কিছু সময়ের জন্য ভ্যাবাচ্যাকা খাওয়াতে পেরে নিজেকে নিয়ে বড়ই গর্বিত হলো সে। এমন গর্বিত নীরব যেদিন মিলিটারি একাডেমি থেকে সোর্স অফ অনার পেয়েছিল সেদিনও হয়নি। তবে লাউডস্পিকার বেশিক্ষণ থেমে থাকবে না অবশ্যই। সামান্য সময়ের জন্য মিউট হয়েছে শুধুমাত্র। এটা মেয়ে নয়, ল্যান্ডমাইন। নীরব সে ল্যান্ডমাইনে কদম রেখেছে জেনে বুঝে। এখন বাঘ বিস্ফোরণে পড়ে ছারখার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। নীতি বিমূঢ় ভাব ততক্ষণে সামলে উঠল অল্প সময়ে। তার চোখ অবিশ্বাস, কপাল কুঁচকে সন্দিহান হয়ে ফের কোমলভাবে শুধায়, আপনি আমায় কি বললেন? নীরবের ঠোঁটের কোণের হাসিটা তখনও অমলিন। সিগারেটের ছাই ফেলে আবারও ঠোঁটে চেপে ধরল। লম্বা টান দিয়ে ধোঁয়াটা ছেড়ে বলল, ইউ হার্ড মি রাইট মিস নীতি? টিক টিক টিক। নীতির বিস্মিত দৃষ্টি, চাপা ক্রোধ মিশ্রিত চাহনিতে ট্রেনিংয়ের দিনগুলো মনে পড়ে যায় নীরবের। বোম ডিফিউজার কোর্সে যেমন ধুকপুকানি নিয়ে বোমের ডিফিউজ ওয়্যার কেটে অপেক্ষা করত, নীতির বিস্ফোরণের জন্য তেমন আগ্রহ ভরে অপেক্ষায় না থেকে পা বাড়ালো সামনের দিকে। কি দরকার অকালে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত করার? নীরবকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে দেখে মাথায় রক্ত উঠে গেল নীতির। আজ এই হুলোটাকে ও বুঝিয়েই ছাড়বে। নীতির সঙ্গে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। তেজি গলায় বলল, এই ইউ ব্লাডি ছ্যাঁচড়া সুন্দরী মেয়ে, তার উপর হাই আইকিউ দেখে লোভে পড়ে গিয়েছিস তাই না? কি বলি তুই আমাকে? নিজের চেহারা আয়না দেখেছিস কোনোদিন? কুজোর আবার সোজা হয়ে সবার শখ, হ্যাঁ? নাক তো নয়, যেন তোতা পাখির ঠোঁট। এই নাক নিয়ে প্রপোজ করতে এসেছিস? তোর নাকের জন্য তো কেউ তোকে কিসও করতে পারবে না রে। কিস করারও তো যোগ্যতা নেই, এসেছে আবার প্রপোজ করতে। প্রথম দেখায় হাঙ্কি পাঙ্কি করলে আমি আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু শালা তুই তো শেয়ারলে সুযোগ পেতেই অমনি লাইন মেরে দিলি, তাও আবার ডাইরেক্ট বিয়ের প্রপোজাল। তোর মতো বাটপাকে আমি নিজের জীবনেও বিয়ে করবো না। কত দেখলাম তোদের মতো ঠকবাজদের গুলিস্তানের জ্যাকেট পরে ভাব দেখাস যেন বিরাট কোনো আর্মি পার্সন। তুই জানিস আমার জন্য পাত্রপক্ষের লাইন লেগে থাকে, আমি কাউকেই পাত্তা দিই না। প্রয়োজনে আমি এখন বাড়ি ফিরে যাব, থলথলে ভুঁড়িওয়ালাকে হ্যাঁ বলে দেব, ওই লোকের সঙ্গে সুইজারল্যান্ড হানিমুন করতে যাব, তাও আমি তোকে এক বিন্দু ছাড়বো না। ওই টোকাইগুলোর পাশের বেডে তোকেও ভর্তি করিয়ে দেবো আমি। আমি তো এমনিতেই জার্নালিস্ট হইনি, কুংফু শিখেছি, ক্যারাটে পারি, কিছু নার্ভ অ্যাটাক ও মুভসও জানি আমি। উদীয়মান জার্নালিস্ট দেখে বসে খেলে থলথলে ভুঁড়ি বানানোর জন্য এইটুকু সময়ের মধ্যে প্রেমের নকশা তৈরি করে ফেলেছিস। শালা বাটপার কোথাকার। তোকে এমন ডলার দেবো না যাকে বলে বাংলা ডলার। চিনিস তুই আমাকে, হ্যাঁ? বাকি কথাগুলো শোনার প্রয়োজন অনুভব করলো না নীরব। সে এগিয়ে গেল নীতিকে একদম অদেখা করে পাশ কাটিয়ে। বলতার চাকে ঢিল মেরে সেখানে দাঁড়ালে হুলের গুঁতো খাওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। নীরব অবশ্যই হুল ফোটানো খেতে ইচ্ছুক নয়, সুতরাং বাচাল বলতার হুল থেকে বাঁচতে নীরব বেশ দ্রুতই হাঁটছিল। ট্রেনিংয়ে ঘন্টায় 5 কিলোমিটার হাঁটানোর অভ্যেস করেছে ওদের, সুতরাং হাঁটতে বেশি অসুবিধে হলো না ওর, বরং শীত গায়ে মেখে হাঁটতে ভালো লাগছে। এই লাউডস্পিকার না থাকলে নীরব সময়টা উপভোগ করত। ওর জীবন চলে রোবোটিক ওয়েতে, আজ কিছুটা ব্যতিক্রম ভালো লাগছে। নীতির বেশ কষ্ট হলো তাল মেলাতে। মুখ আর পা দুটো একসঙ্গে চালানো তো আর যায় তাই কথা নয়। ওদিকে হুলোটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে একটু জোরেই চেঁচালো, এখন পালিয়ে যাচ্ছিস কোথায়? বিয়ে করবি না? তুই নাকি মরে যাবি আমাকে না পেলে? এতটুকু দম নিয়ে আমার প্রপোজ করেছিস তুই আমায়, এখনো বুঝে উঠতে পারিস না আমি কি জিনিস? বলি কি যাত্রাপালা করিস নাকি? সব দম শেষ, হ্যাঁ? তোর চোখ আমি পেপার স্প্রে দিয়ে গেলে দেবো একদম, তারা বলছি। হাঁটার গতি খানিকটা কমিয়ে পিছু ফিরে এলো নীরব। বেশ ভদ্রভাবে ঠোঁট টিপে হাসলো, যেন নীতিকে রাগিয়ে দেওয়ার মতো এহেন কোনো কথা তার কণ্ঠনালী হতে নিঃসৃত হয়নি কখনোই। ঠোঁটের হাসিটা অমলিন রেখে নীরব ফের ভদ্রভাবে বলল, আপনি আমার পেছনে নিয়েছেন কেন মিস নীতি? একা ভয় পাচ্ছেন? ইউ ওয়ান্ট টু হেল্প?
আপনি আমাকে কি বলে এসেছেন খেয়াল আছে? আমাকে যা তা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন আপনি? পার পেতে চাইলে কি ফিরে আসতাম? তো এখন কি চাইছেন? আমাকে বিয়ে করবেন, যার কারণে পিছু নিয়েছেন? আপনাকে আমি কোন দুঃখে বিয়ে করতে যাব? বিয়ে মানুষ সুখের জন্যই করে, শারীরিক সুখ। আফটার অল, আপনি একজন জার্নালিস্ট, জানারই কথা। দেখুন, সত্যি দেখাবেন? স্যার, রুম লাগবে? নীতি প্রতি উত্তরে কিছু বলবে তার আগে কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো মধ্যবয়স্ক এক লোক, পরনে লুঙ্গি, তার উপরে হাঁটু পর্যন্ত ঢাকা রংচলা উইন্ডো ব্রেকার, এক ধরনের শীতের পোশাক, আমাদের দেশীয় নয়, উচ্চবিত্ত দেশগুলো থেকে আসে রিউজের জন্য। নাক মুখ মাফলার দিয়ে ঢেকে রেখেছে লোকটি, তার উপর আবার জড়ানো বড় শাল চাদর। লোকটাকে দেখে বুঝতে বাকি রইল না নীরবের, কোন রুমের দিকে ইঙ্গিত করেছে। মুহূর্তে বেরিয়ে এলো মিলিটারির কড়া মেজাজ, ধমকে উঠে লোকটিকে বলল, না। তবে সেই লোকও নাছোড়বান্দা। মাফলারটা মুখের ওপর থেকে নামিয়ে পান খাওয়া দাঁত বের করে ইঙ্গিতপূর্ণ হাসল, বলল, আপনাকে অনেকক্ষণ ধইরা দেখতাছি। আমার কাছে একেবারে সেফ জায়গা আছে, কাকপক্ষীও টের পাইব না। স্টেশনে দাঁড়ায় আর কতক্ষণ থাকবেন? ইউ। ধমকে উঠল নীরব। ট্রেন থেকে নেমে জীবনের সবচেয়ে বড় ভুল আজ সে করে ফেলেছে। ডিপার্টমেন্টের কোনো ট্র্যাপ যদি এটা হয়েই থাকে, তবে লেফটেন্যান্ট নীরব সাফওয়ান শূন্য পেয়েছে। নিজের লক্ষ্য পূরণে একাংশে পিছিয়ে গেল নীরব। নিজ সিদ্ধান্তে প্রথমবারের মতো আফসোস হলো নীরবের। নীরবকে চুপ থাকতে দেখে এবারে নীতিকে উদ্দেশ্য করে লোকটা বলল, আপামনি, ভাইয়ে রাজি হইতেছে না, রেট বেশি চাইতেছেন। নন, আমি আপনাকেও মীমাংসা কইরা দিতেছি। ভাই, আপনি আর 50 টাকা বাড়াই দিয়েন, আমারে কিছু চা পানি খাওয়ার জন্য দিয়েন, তাতে হইব। নতুন কাস্টমারদের আমি ছাড় দিয়া চলি, হাজার হোক, ব্যবসা করতে আইছি, সবার খেয়াল তো রাখতে লাগবো। ধৈর্যের বাঁধ ভাঙল নীরবের। লোকটা আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না, কেননা নাক বরাবর একটা ঘুষি মেরে দিয়েছে নীরব। মিলিটারি একাডেমিতে বক্সিং চ্যাম্পিয়ন লেফটেন্যান্ট নীরব সাফওয়ানের এক ঘুষিতে জ্ঞানশূন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। শুকনো একটা ঢুকিল নীতি। এমন ডেঞ্জারাস লোককে উল্টাপাল্টা কথা বলা মোটেও ঠিক হয়নি, তবে নীতি যে ভয় পেয়েছে এটা বুঝতে দেবে না। কোমল গলায় বলল, আপনি বক্সিং জানেন নীরব সাহেব? আপনি সারা রাত এখানে দাঁড়িয়ে আর কোন উদ্ভট লোকের পাল্লে পড়ার জন্য দাঁড়িয়ে থাকবেন মিস নীতি? মিলিটারি ধমক খেয়েও দমল না নিতে। সেও সমান তেজ নিয়ে বলল, এইসব কিছুর জন্য আপনিই দায়ী। এবার আমাকে ট্রেন পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব টোটালি আপনার, নয়তো আমি আপনার নামে কেস করবো। ফ্রড আর্মি সেজে সিভিলিয়ানকে ভয় দেখিয়ে বেড়ান আপনি। আর আমি জেনে গিয়েছি সেটা আপনি বক্সিং পারেন, আমিও ক্যারাটে পারি, সুতরাং আপনার ভয়ে আমি একদমই পিছুপা হব না। এতটুকু বলেই থামল না নীতি। তারপর করুণ স্বরে কাকুতি মিনতি করে নীতি দুহাত জোর করে বলল, আমার পঞ্চগড় পৌঁছে দিন না নীরব সাহেব। একজন জার্নালিস্টকে থলথলে ভুঁড়িওয়ালা চাকরিজীবী, সরকারি চাকরিজীবীর চর্বির নিচে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিন না প্লিজ। আমি জানি মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, সেই জন্যই তো নিজের কথা চিন্তা না করে আপনি চলন্ত ট্রেন থেকে আমার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। প্লিজ হেল্প মি, প্লিজ 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 প্লিজ। নীতির শেষ কথাগুলো শুনে একটু বিব্রত হলো নীরব। শিথিল হলো মেজাজের পাল্লা। আসলেই এই বাচাল মেয়েটির জন্য সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছে। যদিও এটা ওর জন্য বড় কোনো বিষয় নয়। ট্রেনিংয়ের সময় জাপানের বুলেট ট্রেন থেকে লাফানোর ট্রেনিং করেছে নীরব। ছোটবেলার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে এই মেয়ের জন্য হেরে যেতে পারে না সে। অতএব ক্লু খোঁজার জন্য হলেও ওকে নাটক চালিয়ে নিয়ে যেতে হবে। গম্ভীর মুখে শুধু বলল, চলুন যাওয়া যাক। কোথায়, কিভাবে, কখন? ট্রেন তো আমাদের ফেলে চলে গেল। আপনি ট্রেন টানলে ঠিকই দাঁড়াতো ট্রেন। আমার 1400 টাকার টিকিট সবটা গেল জলে। উফ, জলে নয় ট্রেনে গেল। ট্রেন আছে, সিট আছে, ব্যাগপত্র আছে, কিন্তু মানুষটা নেই। আপনি একটু কম কথা বলতে পারেন না মিস নীতি? আমি প্রয়োজনে অতিরিক্ত কথা বলি না নীরব সাহেব, আই নো দ্যাট। বলেই প্ল্যাটফর্মের ওপরে জ্বলতে থাকা বাতির আলোয় লাফিয়ে লাফিয়ে সামনে এগোতে থাকে নীতি। গুনগুন করে গানও গাইছে, শ্যামরে তোমার সনে একেলা পায়াছি রেশম, এই নিঠুর বনে আজ পাশা খেলব রে সে, আজ
আজ পাশা খেলবো রে শ্যাম। প্ল্যাটফর্মের আলোতে তীক্ষ্ণ নজরে নীতিকে দেখে নিয়ে পকেট থেকে নিজের সেলফোন বের করে ছোট ভাই নিলয় নাম্বারে মেসেজ পাঠালো নীরব। বাংলায় গোটা গোটা অক্ষরে লিখল, দাদাভাইকে জানিয়ে দিস মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি বিয়েতে রাজি, অঞ্চলে বসতে হবে না। তবে আমার একটা শর্ত আছে, বিয়েটা হবে আগামী শুক্রবার, অর্থাৎ 3 দিন পরে। বিয়ে আমি এই মেয়েকেই করব, নয়তো 5 বছরের জন্য মিশর শান্তি মিশনে যাবার অফারটা অ্যাকসেপ্ট করে নেব। আই মিন ইট। যে নিয়তি থেকে পালাতে মানুষ পথ বদলায়, সে পথের মোড়ে সে নিয়তির দেখা পায়। নীতির জীবনে তেমনই কিছু ঘটতে চলেছে হয়তোবা। আকস্মিক সম্মুখীন হওয়া সম্পূর্ণ বিপরীতমুখী নীরব এবং নীতি উভয়ে তাদের নিয়তি সম্পর্কে বেখেয়াল। ধরত্রীতে সমীকরণ ব্যতীত কোনো সম্পর্কের সূত্রপাত হয় না। মানুষ জীবনের সমীকরণ মেলাতে না পারলেও স্রষ্টা নির্দেশিত নিয়মে তারা ঠিকই মিলে যায়। এমনই হয়তো কোনো সম্পর্কের সমীকরণ মেলাতে নীরব এবং নীতির আজকের সাক্ষাৎ। নয়তো অজানা দুজন মানুষ একসঙ্গে মিলে যাবে কেন আজানো। বর্তমানে তাদের গন্তব্য আখাউড়া রেলওয়ে জংশন। নীতিকে ফেলে যাওয়া ট্রেন এবং নীতির জন্য ইচ্ছাকৃতভাবে ফেলে আসা নীরবের ট্রেন সেখানে দাঁড়াবে প্রায় আধা ঘন্টা। তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। বাস কিংবা দ্রুতগামী কোনো মোটরযান পেলে অনায়াসে তারা পৌঁছে যেতে পারবে সেখানে। চৌকস মস্তিষ্কের লেফটেন্যান্ট নীরব সাফওয়ান তার মস্তিষ্কের অভ্যন্তরে হিসেব ছক কষে ফেলেছে। আজ কোনোভাবে ট্রেনে পৌঁছাতে পারলে সে বাকি পথ দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। প্রয়োজনে আইডি কার্ডের ব্যবহার করে চালকের পাশে বসে যাবে বাকিটা পথ। তবুও এই ভাঙা রেডিওকে নিজের সঙ্গে রাখবে না, পুরো কেবিন এই বাচালকে ছেড়ে দিবে। মস্তিষ্কের নিউরন আজ বুঝি দুটো বেশি ডেড হয়েছে এই মেয়েটার জন্য। পাশাপাশি হাঁটার সময় নীরবের মনে হলো আশপাশটা বড্ড শান্ত। টুপটাপ ঝরে পড়া শিশিরের মিহি শব্দ কর্ণগোচর হচ্ছে। পুরুষালী কঠিন হৃদয়ে উকি ঝুঁকি দেয় বেখেয়ালি মনের আশকারা। ঠিক ওর পাশে হেঁটে আসা মেয়েটি হয়তো এতটা অসহ্য নয়, কিংবা সে কোনো সিক্রেট মিশনেও নেই, বরং নেহাত বোকা ফটকা চালাক এক রূপবতী তরুণী, বাইরের দুনিয়া সম্পর্কে বেখেয়াল, বিয়ের ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। নিজের মধ্যে অন্যরকম রোমাঞ্চকর অনুভূতির সাক্ষাৎ পেল নীরব। মিলিটারির কড়া ট্রেনিংয়ের মধ্যে থাকা নীরবের জীবনে প্রেম বিষয়ক কোনো অনুভূতি আগমনের সুযোগ ছিল না কখনোই। এই রমণীর সঙ্গে ওর বৈবাহিক সম্পর্ক হতে পারে, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না নীরবের বেখেয়ালি মনের অনুভূতিরা। কারণ হিসেবে সমস্ত নীরবতা ভাঙচুর করে ভেসে উঠল এক তরুণীর কণ্ঠস্বর, এবং নীরব সাফওয়ান আছড়ে পড়ল বর্তমানে। নীরব সাহেব, আপনি সবসময় এমন গম্ভীর মুখে থাকেন। আপনার চিন মাসল গুলোকে মাঝে সাঝে একটু স্ট্রেচিং করবেন, ফ্রিজ হয়ে যাবে তো ওগুলো। আমি আপনাকে কিছু যোগা শিখিয়ে দিতে পারি, এতে করে অনায়াসে আপনি হাসতে পারবেন। মনে হচ্ছে মাসল গুলো সব আটকে গিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট নীরব সাহেব, আমরা চাতালগাঁওয়ের স্টেশনে আটকা পড়ে আছি। শুনশান রাত, অজানা গ্রাম, যেন কোনো হরর ফিল্ম। আচ্ছা, এখানে আচার পাওয়া যাবে কোথায় বলুন তো? আমার না আচার খেতে খুব মন চাইছে। পঞ্চগড় থেকে নাকি হিমালয়ের মাসতুতো ভাই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। হাতছানি দিয়ে বাংলার মানুষকে ডাকে। এবার দেখেই আসবো আমি। যাচ্ছি তো। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বর্ডার বিষয়টা ডিসগাস্টিং। আচ্ছা, আপনি গিয়েছেন কখনো ওই দিকটায়? আমার অনেক দিনের শখ, আমি যাব হানিমুনে বরফের দেশে। তারপর পাতলা শিফন শাড়ি পরে বরফ নিয়ে পোজ দিয়ে ছবি তুলবো, ফেসবুকে দেবো। আমার বান্ধবীরা সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার না স্পোর্টস জার্নালিস্ট হবার খুব শখ ছোটবেলা থেকে, জানেন। তারপর প্রতিবেদন করতে যে ক্রিকেটারের সঙ্গে প্রেম, ভালোবাসা, বিয়ে, হানিমুন, বাচ্চা, ভেবেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে। এখন আপনিই বলুন নীরব সাহেব, আমার এত এত প্ল্যান পরিকল্পনা জল ঢেলে দিয়ে আমি ওই সরকারি চাকরিজীবীর সঙ্গে জোর করে দাদু আমায় বিয়ে দিয়ে দেবে, এটা মানা কি সম্ভব বলেন? কেন? আমি কেন মানবো? আমার নীতির বিরুদ্ধে এইসব কাজবাজ আমি কখনোই করি না ভাই। যাই হোক, আমার সঙ্গে আমি ওই থলথলে ভুড়িওয়ালাকে বিয়ে করব না। না মানে না, ইটস নো, বিগ নো। এন্ড ফের তপ্ত শ্বাস ফেলল নীরব। ওর কানে যে কটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বাস করত, এতক্ষণে তারা নির্ঘাত আত্মহত্যা করেছে। কেন সে ট্রেন থেকে নেমে এলো? হাঁটার গতি বাড়িয়ে দেয় নীরব।
সেধেই কোন বিপদ ঘাড়ে তুলে নিয়েছে সে। নীরবকে এগিয়ে যেতে দেখে চেঁচালো নীতি। হ্যালো হ্যালো অ্যাংরি ইয়াং ম্যান, আবার রেগে গেলেন কেন ভাই? আপনি কি প্রেগনেন্ট? রাতে এত মুড সুইং হচ্ছে কেন আপনার ভাই? বলছি চলার ফাঁকে কথা বলার প্রয়োজন আছে না, নয়তো সময় কাটবে কি করে বলেন তো? হাঁটতে হাঁটতে আচমকা থামলো নীরব, গম্ভীর কণ্ঠে বলল, আপনি কখনো সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন? আই থিঙ্ক ইউ নিড ইট ব্যাডলি মিস নীতি। আপনাকে উঠিয়ে চিড়িয়াখানে রাখা উচিত। এমন অরিজিনাল পাগল সহস্র বছর পর জন্মায়। সরকারের উচিত আপনার ব্রেন সংরক্ষণ করা। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো নীরব। তার কান মাত্র দুটো, আর সেখানে এই মেয়ে যা শুরু করেছে তাতে একটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। এমন সাংঘাতিক মেয়েকে সে অলরেডি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। কোন পাগলে কামড়েছে তাকে? চটজলদি পকেট থেকে ফোন বের করে নীরব। ছেলে মানুষই করে মোটেও জীবন নষ্ট করা যাবে না। ফোন চেক করতেই থমকালো, কুঁচকে গেল হৃদয়। মোবাইলটা বন্ধ হলো কেন? খানিকক্ষণ আগেও অন ছিল। আজ সব মুসিবত নীরবের ঘাড়ে এসেই পড়ছে কেন? নীরবের এতগুলো কথা মাথায় প্রসেস করতে খানিক সময় নেয় নিতে। এই হুলোটা ওকে পাগল বলেছে বোঝার পর ক্ষেপে গেল সে। তারপর কিছু বলার জন্য মুখ খোলার আগে নীরব বলল, আপনাকে পাগল বলেছি সেজন্য রেগে গিয়েছেন, তাই না? দাঁত কটমট করে আগুন চোখে নীরবের দিকে চেয়ে ওপর নিচ মাথা নাড়ল নিতে। ঠোঁট টিপে হেসে বলল, আই নিউ ইট। পাগলকে যদি পাগল বলা যায় তাহলে তারা আরো বেশি রেগে যায়, যেমন আপনি রেগে গেলেন। হোয়াট রাবিশ! আমি পাগল আর আপনি কি নিজেকে কি টম ক্রুজ মনে করেছেন? অ্যাকশন মুভির হিরো? হ্যাঁ, জিন না, মোটেও না। সবসময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বয়ে বেড়ানো এক কিম্ভূত লোক আপনি। আমারই ভুল, আপনার কাছে হেল্প চেয়ে আমি সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। ধুর, এখন আমি নাকে খত দেবো, প্রয়োজনে রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাসায় ফিরে যাব, তাও আপনার হেল্প আমি নেবো না। একটু হেল্প চাইলাম আর অমনি সুযোগ নিয়ে খোঁটা দিতে শুরু করে দিলেন আপনি। আমি নিজের খেয়াল রাখতে পারি। আই হ্যাভ মাই পেপার স্প্রে, ওকে? বলে উল্টো দিকে হাঁটা শুরু করলো নীতি। তবে কিছুটা যাবার পরই বুঝলো বড়ই ভুল করে ফেলেছে সে। কেননা একটু আগে ঘুষি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা লোকটা বেশ কয়েকজন সঙ্গী সাথী জুটিয়ে ফিরে এসছে ইতিমধ্যেই। তাদের হাতে বড় লাঠি, আরেকজনের হাতে আবার একটা চাকু। একটা ঢোক গিলে দু কদম পিছিয়ে গেল নীতি। জোর করে হাসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ছুটে এসে দাঁড়ালো নীরবের পেছনে, বলল, নীরব সাহেব, এবারের মতো আরেকবার ঢিসুম ঢিসুম করুন না। আমি আপনাকে দোয়া দিব, আপনার সুন্দরী বউ হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি উঠতে বলে বসবে, আর বসতে বলে উঠবে। আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে না। আপনার বউ আপনাকে মাথায় তুলে রাখবে। নীতির অত কথাতেও অনড় দাঁড়িয়ে রইল নীরব। ফের চেঁচালো নীতি, ফ্রিজ হয়ে গেলেন কেন নীরব সাহেব? দোয়া পছন্দ হয়নি? আপনি পারবেন তো মারামারি করতে? দেখুন, আমি আপনাকে একটু হেল্প করতে পারি, কিন্তু এরা পুরো গ্যাং নিয়ে এসেছে, চাকুও আছে। আমি বরং পেপার স্প্রেটা আপনাকে ধার দিই, আপনি ওদের কাছে গিয়ে চোখে মেরে আসুন, বাকিটা আমি সামলে নেব। নীরব সাহেব শুনছেন? চিন মাসেলের সঙ্গে আপনার বডি মাসল ফ্রিজ হলো নাকি আবার? আপনার দোয়া আমার পছন্দ হয়নি মিস নীতি, তাই ফাইট করতে পারছি না। তাছাড়া ওরা আমাকে বিরক্ত করেনি, আমার জন্য আসেনিও, এসেছে আপনার জন্য। সুতরাং প্রবলেমটা আপনার। আপনি বরং ফাইট করুন, আমি এনজয় করি। বলেই প্ল্যাটফর্মের বাইরে রাখা সিমেন্টের তৈরি বেঞ্চিতে বসলো নীরব, বেশ আয়েশ করে, পায়ের ওপর পা তুলে। হতবাক হয়ে নীরবের কাণ্ড কারখানা দেখতে থাকে নীতি। বিস্ময় নিয়ে বলল, এমন পরিস্থিতিতে আপনি মশকরা করেন আমার সঙ্গে? ওরা চলে এলো, কিছু করুন। ও ভাই সাহেব, হ্যালো। আপনি হাত পা গুটিয়ে এভাবে বসে থাকলে তো পুরুষ জাতির চরিত্রে কলঙ্ক লেপটে যাবে রে ভাই। আপনি একটা সিগমা পুরুষ, আলমা মেল। প্লিজ হাতে চুরি পরে বসে থেকে নিজের ইমেজ নষ্ট করবেন না। আমার মতো বিউটি উইথ শেপ এন্ড ফিয়ার্স ব্রেইনের মেয়ের সামনে আপনার ইজ্জতে ফালুদা হয়ে যাবে রে ভাই। দেখুন, আমি কাউকে বলবো না আপনার জ্যাকেটের সিক্রেট। নীরব সাহেব, আপনি আমার সেভিয়ার, সিগমা পুরুষের পারফেক্ট উদাহরণ আপনি। আপনার মতো সুদর্শন পুরুষ আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি। ইউ আর দ্য বেস্ট ম্যান। তবে নীরব তখনও অনড় নিজ সিদ্ধান্তে। উপরন্তু ওই লোকগুলো এসে চেপে ধরল নীতিকে। মোচড়ামুচড়ি করতে থাকে নীতি, বলল, দেখ, তোদের কিন্তু আমি ওই টোকাইগুলোর পাশে ভর্তিও করাবো না। হসপিটালে যাবার মতো সময়ও পাবি না। ছেড়ে দে বলছি নীরব সাহেব। ও নীরব সাহেব, আরে ভাই তোরা আমায় ধরছিস কেন? এই যে ভাই, আপনাকে আমি ঘুষি মেরেছি, তো এসে আমাকে পাকড়াও করলেন কেন? ওই বেটা হুড়োকে ধরুন না।
ঘুষি খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া লোকটি চাইলেও নীরবের দিকে এগোচ্ছে না। ওর টার্গেট নীতি, কেননা একবার যে ঘুষি খেয়েছে এতে চাপা দাঁত নড়ে গিয়েছে বেশ কয়েকটা। মুখ হবার কথা সে চিন্তাও করতে পারে না, তাই এসে আগে ধরেছে নীতিকে। বাকি ছেলেপুলেও তাই করেছে। নীরবের দিকে মোটেও এগোচ্ছে না কেউ। এই লোককে জব্দ করবে নীতিকে বাগে এনে, এমনই প্ল্যান তাদের। তবে মুখে বলল, বেটা লইয়া আমাদের কাম নাই, নতুন আইটেম আমরাই খামু, লোকরে গনার টাইম নাই। বাকি সবাই তাল মেলালো সমসুরে। মশামশি করে নীতি নীরবকে উদ্দেশ্য করে বলল, শালা একটা মেয়েকে হেনস্থা করছে আর তুই বসে বসে সিনারি দেখছিস? আমি নীতি প্রিয়া শাহ একবার ছাড়া পাই তোকে বদদোয়া দিলাম। আমি তোর বউ হবে বিশ্ব বাঁচাল, সারাক্ষণ ঝগড়া করবে, তোর কানের পোকা মেরে ফেলবে একদম। তোর বউ তোকে এত বিরক্ত করবে, দেখিস তোর মনে হবে কচু গাছে ফাঁস দিতে। তুই জ্বলবি বেটা, বিয়ের পর জ্বলে পুড়ে ছারখার হবি নীরব সাফওয়ান।